আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন, প্রস্তুত সামরিক বাহিনী, ইরানের পাশে থাকার ঘোষণা উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার, জাতিসংঘের উদ্বেগ। সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে অধিকাংশ দল, বললেন ডক্টর আলী রিয়াজ। আপত্তি বিএনপি সহ কয়েকটি দলের, দ্বিমত বিষয়ে গণভোট চায় জামায়াত। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং চড়া মূল্যের কারণে সর্বসাধারণের নাগালের বাইরে জাতীয় মাছ ইলিশ পর্যাপ্ত সরবরাহ থাকলেও সিন্ডিকেটে বাড়ছে দাম, মূল্য নির্ধারণের প্রস্তাব। অবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের পক্ষে চীন ও রাশিয়া নৈতিক সমর্থন দিলেও তেহরান এখনও মস্কোর কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া ও পাকিস্তান, তবে ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে ভারত। তুমুল এই উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের সাথে তুমুল লড়াইয়ের এ পর্যায়ে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স, যা সরাসরি আঘাত হানছে ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে। ইরানের দাবি, ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে শেজেল 2 নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দুদেশের এই সংঘাত মারাত্মক বিপর্যয় ফেলে দিয়েছে বিশ্বকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির বক্তব্যের পর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকে ইরানে আমেরিকার সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে খামেনির জন্য শুভকামনা। আমি ইরানে হামলা করতে পারি। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানাচ্ছি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ট্রাম্পের আদেশ বাস্তবায়নে আক্রমণের প্রস্তুতিও নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার ঢুকেছে পূর্ব ভূমধ্য সাগরে। আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরে। ইসরায়েলের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু। আমাদের ইসরায়েলের আকাশ রক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। আমেরিকা ইরানে হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়ছে বিশ্বের পরাশক্তিগুলো। ইসরায়েলের আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের বাঁচানোর কথা বলে তেহরানে অপারেশন সিন্ধু শুরুর ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে আরও 2 পরাশক্তি, উত্তর কোরিয়া ও পাকিস্তান। ইরানের উপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি। ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব আরও নিরাপদ বলে টুইট করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের পক্ষে নৈতিক সমর্থন আছে চীন ও রাশিয়ার, তবে ইরান এখনও মস্কোর কোনো সহায়তা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহযোগিতা চায়নি, তবে রাশিয়া কারো উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। আমরা শুধু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলছি। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক 2 শত্রু দেশের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। চলমান পরিস্থিতিতে কোনো দেশকে কারো পক্ষ না নিয়ে বরং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল ইরানের মধ্যে তুমুল লড়াইয়ে মহাসচিব গুতিরেজ গভীরভাবে উদ্বিগ্ন। দুদেশকেই অবিলম্বে সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।
ইরান তার অবস্থান থেকে না সরলে তেহরানে মার্কিন সামরিক হামলা আসন্ন, আর আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়লে বসে থাকবে না চীন এবং রাশিয়াও। ফলে নিশ্চিত এক মহা বিপর্যয়ের দিকে এগোচ্ছে বিশ্ব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে অধিকাংশ রাজনৈতিক দল সাংবিধানিক কাউন্সিল এনসিসি থাকার বিষয়ে মত দিয়েছে, তবে কয়েকটি দল এতে একমত নয় বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি একথা বলেন। জামায়াত বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেয়ায় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সংস্কার নাকি আগের নিয়মে এসব নিয়োগ হবে সে বিষয়ে প্রশ্ন তোলে এনসিপি। বিএনপি বলছে, জবাবদিহিতা না থাকায় এনসিসি ভারসাম্যহীনতা তৈরি করবে, তবে আইন শক্তিশালী করার বিষয়ে মতামত বিএনপি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সংলাপে তৃতীয় দিনের ইস্যু জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠন নিয়েই বেশিরভাগ সময় আলোচনা হয় বৈঠকে। এর পক্ষে বিপক্ষে মতামত দেন দলগুলো। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে সেটাকে পুনর্গঠন করবার জন্য এই এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করা দরকার। আগে যে নিয়োগটা হতো, যে পদ্ধতিতে নিয়োগটা হতো, সেখানে আমরা দেখতাম যে সেখানে এক ধরনের দলীয় নিয়োগটাই হতো। যে ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে অচল করার জন্য যে ধরনের প্রস্তাব এসছে, আমরা এই প্রস্তাবে বিরোধিতা করছি। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। সংস্কার এবং এনসিসি গঠন না হলে ফ্যাসিবাদের সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের পার্থক্য থাকবে না বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা, যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে। একটা আপনার কাউন্সিল লাগবে যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে নিয়োগগুলো করতে পারবো। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন করে সরকারের নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করলে এদিন সংলাপে যোগ দেয় জামায়াত ইসলামী। এনসিসির পক্ষে মত দিয়ে দলটি জানায়, দ্বিমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্তে গণভোটের কথা বলেছে তারা। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। ঐকমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে এটা ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। এনসিসি নয়, বিদ্যমান আইনের সংস্কার ও শক্তিশালী করার পক্ষে মতামত তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার প্রয়োজনে ন্যায়পাল করতে পারে। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। বেশিরভাগ দল নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিতে এনসিসি গঠনে একমত বলে জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকার দরকার। চলমান সংলাপ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানিয়েছে কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া। গত রাত 12টা নাগাদ গুলশানের বাসভবনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম জিয়ার কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বোর্ড বাসায় চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নেয় ফিরোজায় ফিরেছেন তিনি। এর আগে বুধবার সন্ধ্যা 6:50 খালেদা জিয়া তার বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। আরও জানাচ্ছেন মুশফিক রহমান। লন্ডনে চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরার পর প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়ার খবরে তার বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। দলীয় প্রধানের গাড়ি বহরের সঙ্গী হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সন্ধ্যা 6:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। 3 ঘণ্টা ব্যাপী জরুরি পরীক্ষা নিরীক্ষার পর রাত 12টা নাগাদ নিজ বাসভবনে ফেরেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম জিয়ার কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বাসায় চিকিৎসা সেবা নিলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে জানিয়েছে বেগম জিয়ার মেডিকেল বোর্ড। ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঢাকায় আসার পর ফিরোজায় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন। এর আগে গেল 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ 12 সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন হলে গুরুত্ব কমে যাওয়ার ভয়ে 2-1টি দলের ফেব্রুয়ারিতে ভোটের সময় পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নারাজ হয়ে একটি দল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। অন্যদিকে কাজের গতি বাড়িয়ে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর উত্তরায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, জনগণের শান্তির কথা চিন্তা করে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে তা কারো কারো পছন্দ হয়নি। কারণ তারা জানে ভোট যতদিন না হবে ততদিনই তাদের গুরুত্ব থাকবে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, মানুষ নতুন বাংলাদেশ চায়, পরিবর্তন চায়, তাই আওয়ামী লীগের পথ যেন কেউ অনুসরণ না করে। তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোন বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। অন্যদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। যত দ্রুত ভোট হবে তত দ্রুত দেশে গণতন্ত্র ফিরবে। আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে। কি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে, সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো মনে প্রশ্ন দেখা দিলে আলোচনার মাধ্যমে তার সমাধানের পরামর্শ দেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর সহ 18টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 5 দিন সারা দেশে টানা বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চড়া দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে জাতীয় মাছ ইলিশ, এমনকি মৌসুমে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়াতে সক্রিয় একটি সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারকে মূল্য নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। এই উদ্যোগের সাথে ক্রেতারা একমত হলেও একে অবাস্তব বলছেন ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে বিল্লাল ঢালির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। টানা 58 দিন নিষেধাজ্ঞার পর বঙ্গোপসাগর ও এর মোহনা সংলগ্ন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। মৌসুম শুরুর আগে স্থানীয় বাজারগুলোতে দেখা মিলছে প্রচুর ইলিশের। এতে উচ্ছ্বসিত জেলেরা, তবে দাম ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে সক্রিয় রয়েছে সিন্ডিকেট। এক এক দোকান এক এক দাম। এক দোকানে সেম মাছ ধরুন 700 গ্রাম 800 গ্রাম মাছগুলা এক দোকানে আছে 1600 টাকা, এক দোকানে 1400 টাকা, এক দোকানে 1500 টাকা। যেহেতু জিআই প্রোডাক্ট হিসাবে সরকার এটা ঘোষিত করছে, তাহলে এটার দামও সরকারিভাবে এটা নির্ধারণ করা উচিত। ব্যবসায়ীদের দাবি সিন্ডিকেট নয়, চাহিদার তুলনায় যোগান কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। তা তো মাঝখানে কোনো সিন্ডিকেট নাই, এখানে নিলামে। আর আমরা যত নিলামে না বিক্রি করেন, আমরা বাইরে থেকে 700 মাছটা আমদানি হবে না। 30 জন আড়তদারের সমতুল্য মাছ আসলে 100 জন আড়তদারের এখানে মূল্যমূল্য করে ওপেন টেন্ডার হয়, যে বেশি পায় হে নেয়। ইলিশ সংগ্রহের আনুষঙ্গিক খরচ বিবেচনা করে মূল্য নির্ধারণ হলে সবার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এই পণ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাম নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। আমাদের চাঁদপুর সহ বাংলাদেশের প্রায় 10-12টা জেলাতে ইলিশ ধরা পড়ে এবং সেখানে ক্রয় বিক্রয় হয়। আমরা মনে করেছি যে চাঁদপুরে যদি আমরা ইলিশের দাম সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একটা ঠিক করে দিই, তাহলে এই ইলিশটা তখন অন্য জেলায় গিয়ে বিক্রয় হবে। সেই জন্যই আমি আসলে মন্ত্রণালয়কে অনুরোধ করেছি তারা যেন মানে এই ইলিশের যে বাজার মূল্য, এটা যাতে কোনো সিন্ডিকেটের খপ্পরে না পড়ে, এটা যেন অতি উচ্চ মূল্য না হয়, সেটার জন্য তারা হয়তো একটা মেকানিজম বের করে। এদিকে জেলা প্রশাসনের প্রস্তাবের সঙ্গে ভিন্ন মত জানিয়ে মৎস্য ব্যবসায়ী সমিতি বলছে, পচনশীল পণ্যে মূল্য নির্ধারণ সম্ভব নয়। আসলে এভাবে মূল্য নির্ধারণ উদ্যোগ না নিয়ে ইলিশের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা গত 3 বছর যাবৎ গ্র্যাজুয়ালি দেখছি ইলিশের উৎপাদন কিন্তু কমছে। তো ইলিশের উৎপাদন কেন কমছে এই বিষয়ে সরকারের আরো গবেষণা করা উচিত। ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির তাগিদ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 5 জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 110 জন। এছাড়াও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে 407 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। নতুন করে আক্রান্তের মধ্যে বরিশালে 22, বরগুনায় 63, পটুয়াখালীতে 12, ভোলায় 3 ও ঝালকাঠিতে 4 জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অফিসের হিসেব মতে ডেঙ্গুতে 6 জেলায় এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের, আর আক্রান্ত 3185 জন। এদিকে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2770 জন। এবার আন্তর্জাতিক। গাজায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম ঘিরে সহিংসতা ও প্রাণহানি বেড়েই চলেছে। গেল একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ত্রাণ নিতে আসা আরও 144 ফিলিস্তিনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ বিতরণের স্থান নেতজারিম করিডোরের সালাউদ্দিন সড়কে ইসরায়েলি সেনাদের চালানো গুলিতে নিহত হয়েছেন অনেকে। একই দিন দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি ক্যাম্পে শরণার্থী তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশু সহ কয়েকজন। জৈতুন ও মাজাজি ক্যাম্পে বিমান হামলায় একই পরিবারের সদস্য সহ নিহত হয়েছেন আরও অনেকে।
হামাসের অভিযোগ, এই ত্রাণ বিতরণ ব্যবস্থা মূলত ইসরায়েলের সামরিক লক্ষ্য বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এই কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাত্র 3 দিনের জ্বালানি মজুদ অবশিষ্ট আছে হাসপাতালগুলোতে। এবারে খেলার খবর। গোল্ড টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সংগ্রহ আরও বাড়িয়ে নিতে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ছিল 9 উইকেটে 484 রান। 163 রানে মুশফিকুর রহিম আর 148 রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। 3 উইকেটে 292 রান নিয়ে দিনের শুরু। চতুর্থ উইকেটে আসে 264 রানের জুটি। দলীয় 309 শান্ত ফিরে গেলে মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গী হন লিটন দাস। পঞ্চম উইকেটে যোগ হয় আরও 149 রান। এরপর জাকের আলী, তাইজুল আর নাইম হাসানকে ফিরিয়ে লঙ্কান বোলাররা প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাঝে 2.5 ঘন্টা বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। পুরো দিনে টাইগাররা তোলে 192 রান। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ জিততে না পারলেও বিশ্ব ক্লাব কাপ ফুটবলে জয় দিয়ে শুরু করল পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। ফিলাডেলফিয়া সিটিজেনরা 2-0 গোলে হারিয়েছে মরক্কোর দল ওয়েদাদ কাসাব্লাঙ্কাকে। এদিকে মায়ামিতে 1-1 গোলে ড্র করে রিয়াল মাদ্রিদকে চমকে দিয়েছে সৌদি চ্যাম্পিয়ন আল হিলাল। পরাগ আরমানের রিপোর্ট। প্যারিস সেন্ট জার্মেই এবং বায়ার্ন মিউনিখের মতো দলগুলো রেকর্ড ব্যবধানে জয় দিয়ে মাঠ ছেড়েছিল। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির জন্যও জয়টা অবধারিত ছিল। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে খেলার 2 মিনিটেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পিছিয়ে থেকে ব্যবধান কমানোর চেষ্টা করেও সফল হয়নি মরক্কোর দল ওয়েদাদ কাসাব্লাঙ্কা। উল্টো খেলার 42 মিনিটে বেলজিয়ান উইঙ্গার জেরোমি ডোকু ব্যবধান দ্বিগুণ করেন। খেলার নির্ধারিত সময়ের 2 মিনিট আগে সিটিজেনদের ফুলব্যাক রিকো লুইস লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় পরাজয়ে কোনো প্রভাব পড়েনি। এদিকে মায়ামির রকহার্ড স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। খেলার 34 মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে লিডও নেয় জাভি আলানসোর দল। কিন্তু এই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 41 মিনিটে স্পট কিকে ম্যাচে সমতা ফেরান আল হিলালের রুবেন নাভাস। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লিওনার্দো দ্বিতীয়ার্ধে যদি 2টি সহজ সুযোগ মিস না করতেন, তবে ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়তে পারত আল হিলাল। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন, প্রস্তুত সামরিক বাহিনী, ইরানের পাশে থাকার ঘোষণা উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার, জাতিসংঘের উদ্বেগ। সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে অধিকাংশ দল, বললেন ডক্টর আলী রিয়াজ। আপত্তি বিএনপি সহ কয়েকটি দলের, দ্বিমত বিষয়ে গণভোট চায় জামায়াত। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং চড়া মূল্যের কারণে সর্বসাধারণের নাগালের বাইরে জাতীয় মাছ ইলিশ, পর্যাপ্ত সরবরাহ থাকলেও সিন্ডিকেটে বাড়ছে দাম, মূল্য নির্ধারণের প্রস্তাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।